অভ্যুত্থান অস্বীকার করে ভারতের সাথে সম্পর্ক এগোবে না, সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলের প্রতি প্রশ্ন রিজওয়ানার। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি মৃত্যু পেয়েছে, মন্তব্য জামায়াত আমিরের। উত্তরাঞ্চলের দুই বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, নীলফামারীতে এনটিভির পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি নাবিককে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানী গুলশানে আয়োজিত এক কর্মসূচিতে যোগদান শেষে কথা বলেন তিনি। বাংলাদেশ ও ভারত উভয় দেশে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে চায় উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের সম্পর্ক অকার্যকর নয়, যার প্রমাণ সেই দেশে পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফর। একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল, আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে, এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতে জেলার কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। কোনো অপশক্তির কাছে জামায়াতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসেও দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানুন। এক অঙ্কের ঘরে নেমেছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিন শীতের মাত্রা আরও বাড়বে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পর ১৯-২০ তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে আপনার মৃত্যু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। এদিকে উত্তরাঞ্চলের দুই বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এই অবস্থায় নীলফামারীতে এনটিভির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নীলফামারী থেকে ইয়াসির মোহাম্মদ শিথুনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কুয়াশা, কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের বেলায় ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো খুব কমই আসে। তাই দিনাজপুর, নীলফামারী সহ উত্তরের সব জেলাতেই বেড়েছে শীতের তীব্রতা। শীতের কাপড়ের জন্য কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এই অবস্থায় প্রতি বছরের মতো এবারও কয়েকটি জেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। এরই অংশ হিসেবে নীলফামারীতে ডোমার পৌরসভা কার্যালয়ে এনটিভির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ। শীতে কম্বল পায়া কি উপহার হলো। এনটিভি আমাদের কম্বল দিছে, এর জন্য আমরা সবার জন্য দোয়া করি। কম্বলটা পাশি
ঠান্ডা না এত কত বুগার হয়েছে। ঠান্ডার মধ্যে কেউ আমাদেরকে কম্বল দিচ্ছে না, এত বড় লোক তারপরে কেউ দিচ্ছে না, আমাদেরকে কম্বল দিচ্ছে হলো এনটিভির লোক। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাইরুজ্জামান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই শীতের শুরুতে এনটিভি এরকম একটা উদ্যোগ নিয়েছে যে দুস্থদের বাছাই করে, বিশেষ করে 60 বয়স্কদের আপনারা বাছাই করেছেন এবং মহিলাদের বাছাই করেছেন, তাদেরকে শীতার্ত যে কম্বল দিলেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এনটিভির মতো এমন মহৎ উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আগত অতিথিরা। এনটিভি নিউজ ডেস্ক। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান। জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোটেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেখানেই থাকতেন তিনি। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। এরপর 2012 সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সাথে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সর্বশেষ 2019 সালে প্রকাশিত হয় তার তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদো না। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে আর নেই। লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে গেছেন। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 78 বাংলাদেশি নাবিকরা দেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন। বাংলাদেশি 78 জন নাবিক সহ 2 ফিশিং জাহাজ আইনি প্রক্রিয়ার জন্য ভারতের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলায় অবস্থান করছে। পাশাপাশি নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহাজের মালিক আব্দুল আহাদ। ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার সময় 2টি বাংলাদেশি মাছ ধরার ট্রলার সহ 78 জন মৎস্যজীবীকে আটক করে। বর্তমানে নাবিকরা জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ শহরে আছেন বলে নিশ্চিত করেছেন ভারতের ম্যারিটাইম সিকিউরিটি। দর্শক, বিরতির আগে যেমনটি জানিয়েছি, কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন। তার দাফনের খবর জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমরা যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাগর, কবি হেলাল হাফিজের মরদেহ ঠিক কখন কোথায় নেওয়া হবে এবং দাফনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। লিনা, এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে জানতে পেরেছি যে আগামীকাল বাদ জোহর কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হবে প্রেস ক্লাবে এবং সেখানে তার জানাজা হবে। তিনি একই সাথে যেমন সাহিত্যিক এবং কবি ছিলেন, তার আরেকটি পরিচয় তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো সেই জন্যই তার প্রেস ক্লাবে তার লাশটি নেওয়া হবে এবং আজকে দুপুর 2:30 বা 3টার দিকে তাকে নিয়ে আসা হয় এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তাকে পাওয়া গিয়ে ছিল অজ্ঞান অবস্থায়। তিনি যে হোস্টেলে থাকতেন, সুপার হোস্টেল, সেখানে তাকে তার বাথরুমের সামনে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যদিও ডাক্তাররা জানিয়েছেন যে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে এবং হেলাল হাফিজ কিন্তু দীর্ঘকাল ধরেই নিঃসঙ্গ জীবনযাপন করতেন এবং আজকে 2:30টার দিকে তার এই দুর্ঘটনার খবর পাওয়ার পর কি এবং তার মৃত্যুর খবর সংবাদ পাওয়ার পরে কিন্তু হাসপাতালে ছুটে আসেন তার ভক্ত অনুরাগীরা এবং এই মুহূর্তে হাসপাতালে যেই কক্ষে তার লাশটি রাখা হয়েছে সেখানে বিশিষ্ট জন একই সাথে তার ভক্তরা কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই লাশটি বের করে আনা হবে এবং এরপর আমরা জানতে পারবো যে আগামীকাল কোথা থেকে দাফন করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ লিনা। দর্শক, জানছিলাম কবি হেলাল হাফিজের দাফনের বিষয়। রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসী যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু হচ্ছে 2 জোড়া নতুন কমিউটার ট্রেন। আগামী 15 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে, এমন খবর উচ্ছ্বসিত এই রুটের যাত্রীরা। গতকাল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর ও ইসা পাশা দুই গ্রামবাসীর দ্বন্দ্বের প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে ইসা পাশা গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকেরা। দুই গ্রামের দ্বন্দ্বের জেরে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। চলতি বছরের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ইসা পাশা গ্রামের শিক্ষার্থীরা। এক গ্রামের লোকজন অন্য গ্রামে ঢুকলেই হামলা ও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে শিক্ষার্থী সহ উভয় গ্রামের বাসিন্দাদের। অভ্যুত্থান অস্বীকার করে ভারতের সাথে সম্পর্ক এগোবে না, সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলের প্রতি প্রশ্ন রিজওয়ান। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মৃত্যু হয়েছে মন্তব্য জামায়াত আমিরের। উত্তরাঞ্চলে দুই বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। নীলফামারীতে এনটিভির পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিককে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।